আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমার ক্লাসটা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টসে জানালে ভালো হয়। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক ফিনান্স ব্যাংকিং ও বিমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তা হলো মূলধন ব্যয়, সপ্তম অধ্যায়, ফিনান্সের ফার্স্ট পেপার, এবং এটি একটি ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার এবং এইখান থেকে প্রায় ম্যাথ আসে। তো আমার মনে হয় যে আমার এই ক্লাসটা তোমরা যদি আজকে ভালোভাবে করো তাহলে সবাই আশা করি যে এখান থেকে ভালো একটি জ্ঞান নিয়ে তোমরা তোমাদের এই ম্যাথমেটিক্যাল এবং সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে পারবা। তো আমি একটু দেখি যে তোমরা অনলাইনে আসছো কিনা এবং ক্লাসটা শেয়ার দিছো কিনা। হ্যাঁ, অনেকেই আসছে, যদিও এখনো আহ, কেউ কমেন্টস করে নাই। হ্যাঁ, নাজমুল স্যার কমেন্টস করছে, আশা করি স্যার সুন্দর ক্লাস। হ্যাঁ, ধন্যবাদ, আমি চেষ্টা করব স্যার আমার ক্লাসটা ভালো করার জন্য। ওয়ালাইকুম আসসালাম নাজমুল ভাই আপনাকে। যেহেতু ক্লাসটা আমার শোনা যাচ্ছে, তাহলে আমি ক্লাসটা শুরু করি। এবং নেটওয়ার্কে প্রবলেম হতে পারে, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার এখানে কোনো ডাটা, আমার খুব ডাটার অবস্থা খুবই খারাপ, এবং যে ধার করে আমি ওয়াইফাইটা ব্যবহার করতাম তার অবস্থাও খুব খারাপ। আজকে 2 দিন হলো এখানে কোনো নেটওয়ার্ক নাই। যাই হোক, তারপর আমি চেষ্টা করি আমার ক্লাসটা কিভাবে ভালো করা যায়। তো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, ক্লাসটা আগেই শেয়ার করে দাও, বিশেষ করে কমার্সে যারা আসো। তো আমরা প্রথমে যে জিনিসটা পড়বো এখানে, কস্ট অফ ক্যাপিটাল। মূলধন ব্যয়কে বলা হয় কি? কস্ট অফ ক্যাপিটাল। খেয়াল করো, মূলধন ব্যয়কে কি বলা হয়? কস্ট অফ ক্যাপিটাল। তো এখানে স্ক্রিনে তোমরা বেশ কিছু এখানে খেয়াল করো, স্ক্রিনে তোমরা বেশ কিছু অ্যাসেটস দেখতে পাচ্ছ। একটু স্ক্রিনটা খেয়াল করো, এখানে অনেক ধরনের অ্যাসেটস আছে। তোমরা যদি একটু খেয়াল করো, দেখো এখানে বিভিন্ন ধরনের অ্যাসেট আমরা দেখতে পাচ্ছি। তো এই যে একটা ব্যবসায়ের বা একটা প্রতিষ্ঠানের ফিক্সড অ্যাসেট, বা আমরা যদি বলি এই যে সম্পদ, যন্ত্রপাতি, আসবাবপত্র, তো এখানে কিন্তু প্রতিষ্ঠান কি করে, অনেক সময় বিনিয়োগ করতে হয়। এছাড়াও অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠানের একটি নতুন শাখা খুলতে হয়, বা একটা প্রতিষ্ঠান নতুন করে কি করতে যাচ্ছে, বিনিয়োগ করতে যাচ্ছে। হ্যাঁ, এই বিনিয়োগ করার জন্য প্রতিষ্ঠানের মূলধন দরকার। আর এই মূলধনটা প্রতিষ্ঠান কি করে, বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে। বিভিন্ন উৎস হতে পারে, আমরা একটু কিছু ছবি দেখি তাহলে বুঝতে পারবো। ধরো এখানে এই স্ক্রিনে কি দেখা যাচ্ছে, স্ক্রিনে একটা কোম্পানি দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন এই কোম্পানি, খেয়াল করো এখানে কি আসছে, এই কোম্পানি, দিস কোম্পানি নিডস 50 লাখ টাকা অ্যাজ এ ক্যাপিটাল। এই কোম্পানিটার 50 লাখ টাকা ক্যাপিটাল দরকার ফর এক্সপ্যানশন, অর্থাৎ কোম্পানিটা বিস্তৃত হতে পারে, অর ফর নিউলি লঞ্চড ব্রাঞ্চ, অর্থাৎ নতুন একটা ব্রাঞ্চ করবে, তার জন্য হয়তো 50 লক্ষ টাকা এই কোম্পানিটির দরকার হতে পারে। এখন দিস কোম্পানি নিডস দিস হিউজ অ্যামাউন্ট অফ মানি, এই বড় ধরনের ক্যাপিটাল বা বড় ধরনের যে পুঁজি আছে, এই পুঁজিটা এই কোম্পানির দরকার। এখন এই কোম্পানির নিজস্ব মূলধন নাই। সে ফর এক্সাম্পল, ধরো এই কোম্পানির নিজস্ব কোনো মূলধন নাই। এখন এই কোম্পানি কি করবে, এই মূলধনটা সংগ্রহ করার জন্য, এই ফান্ডসটা রেজ করার জন্য, এই মূলধনটা সংগ্রহ করার জন্য কোম্পানি কি করলো, দুই ধরনের কোম্পানি দুই ধরনের সিকিউরিটিজ বিক্রি করলো। আর্থিক বাজার বা শেয়ার বাজারে আমরা ধরি যে কোম্পানি দুই ধরনের সিকিউরিটিজ ইস্যু করলো। সেই দুই ধরনের সিকিউরিটিজ কি? একটা হলো শেয়ার মূলধন, আর একটা হলো ঋণ মূলধন। অর্থাৎ কোম্পানি শেয়ার বিক্রি করে কোম্পানি এই মূলধনের চাহিদা মিটাবে, একই সাথে কোম্পানি কি করবে, এই ঋণপত্র, ডিবেঞ্চার, বন্ড বিক্রি করে কোম্পানি
তার এই যে মূলধনের যে চাহিদা 50 লাখ, এই মূলধনের ডিমান্ডটা কোম্পানি কি করবে? ফুলফিল করবে। এখন ধরো এই কোম্পানি এই শেয়ার মূলধনের মাধ্যমে 50% অর্থাৎ 25 লাখ টাকা মূলধন সংগ্রহ করবে এবং বাকি যে 50 লাখ অর্থাৎ ইকুয়াল যে পোর্শন, বাকি যে 50% আছে অর্থাৎ 25 লাখ টাকা কোম্পানি কি করবে? ঋণ মূলধনের মাধ্যমে সংগ্রহ করবে। সো কোম্পানি হ্যাজ টু সোর্সেস of capital. First one, company has issued share to the share market. The securities or share value is 25 lakh টাকা অর্থাৎ 50%। এবং at the same time কোম্পানি কি করলো? কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করলো। ডিবেঞ্চার ইস্যু করলে কোম্পানি বাকি যে 25 লাখ টাকা, বাকি 25 লাখ টাকা কোম্পানি সংগ্রহ করলো। এখন যারা কোম্পানির কাছে শেয়ার কিনলো, কোম্পানি থেকে যারা শেয়ার কিনলো বা কোম্পানি থেকে যারা এই 25 লাখ টাকা সংগ্রহ করলো, যারা শেয়ার হোল্ডার, যাদের কাছ থেকে কোম্পানি 25 লাখ টাকা সংগ্রহ করলো, অর্থাৎ কোম্পানি শেয়ার হোল্ডারের কাছে 25 লাখ টাকার শেয়ার বিক্রি করলো। এখন শেয়ার হোল্ডাররা কি শুধু শুধু এই শেয়ারটা কিনবে? অবশ্যই না। শেয়ার হোল্ডারদেরকে কি দিতে হবে? লভ্যাংশ দিতে হবে। আবার একই টাইমে যারা ঋণপত্র হোল্ডার, অর্থাৎ কোম্পানি যে 25 লাখ টাকা ঋণ মূলধন সংগ্রহ করলো ঋণপত্র ডিবেঞ্চার বিক্রি করে, তাহলে যারা বন্ড হোল্ডার বা ডিবেঞ্চার হোল্ডার তারা কি কোম্পানিকে এই 25 লাখ টাকা এমনি এমনি দেবে? না। দে মাস্ট ওয়ান্ট সাম রিটার্ন ফ্রম দিস ইনভেস্টমেন্ট অন দিস কোম্পানি। অর্থাৎ কোম্পানিতে এই যে তারা 25 লাখ টাকা ইনভেস্ট করলো, বিনিয়োগ করলো, তারাও কোম্পানি থেকে কি করবে? কিছু জিনিস এক্সপেক্ট করে। আর আমরা জানি বন্ড হোল্ডারদেরকে কি দিতে হয়? ইন্টারেস্ট দিতে হয়। তাহলে আমরা এখানে খেয়াল করি যে যারা শেয়ার কিনলো অর্থাৎ যারা শেয়ার হোল্ডার তাদেরকে কোম্পানির তরফ থেকে তাদেরকে দিতে হবে 14% তোমার ডিভিডেন্ড বা লভ্যাংশ। এট দ্য সেম টাইম যারা কোম্পানিতে 25 লাখ টাকা মূলধন দিল, অর্থাৎ যারা ডিবেঞ্চার হোল্ডার বা যারা বন্ড হোল্ডার, তাদেরকে কোম্পানি থেকে তাদেরকে কি দিতে হবে? ইন্টারেস্ট দিতে হবে এবং ইন্টারেস্ট রেট হলো 12%। এখন খেয়াল করো এই শেয়ার হোল্ডার এবং বন্ড হোল্ডার দুইজনের কন্ট্রিবিউশন কিন্তু ইকুয়াল কন্ট্রিবিউশন, অর্থাৎ প্রপোর্শন হলো 50%। শেয়ার হোল্ডারদেরও এই 25 লাখ টাকার 50 লাখ টাকার উপরে 50% কন্ট্রিবিউশন আছে। আবার যারা ঋণ মূলধন দিয়েছে অর্থাৎ যারা বন্ড হোল্ডার তাদেরও এই 50 লাখ টাকার উপরে 50% কন্ট্রিবিউশন আছে। এখন খেয়াল করো শেয়ার মূলধন যারা দিচ্ছে শেয়ার হোল্ডার তারা পাবে 14% ডিভিডেন্ড বা লভ্যাংশ, আর বন্ড হোল্ডাররা পাবে 12% মানে 12% ইন্টারেস্ট। এখন কোম্পানি যদি এই 50 লাখ টাকা কোথাও বিনিয়োগ করে, কোম্পানি তো এই 50 লাখ টাকা নিয়ে বসে থাকবে না। at the beginning of this lecture I have already told you that company is going to launch a new branch or company is going to be expand, অর্থাৎ কোম্পানি বড় হচ্ছে মানে কোম্পানি এক্সপ্যানশন করবে অথবা কোম্পানি নতুন করে একটা ব্রাঞ্চ খুলবে। তা এই জন্যই কিন্তু এই 50 লাখ টাকা বিনিয়োগ দরকার ছিল। তাহলে এই 50 লাখ টাকা কোম্পানি যেখানেই ইনভেস্ট করুক, the company may invest in this 50 lakh taka to anywhere, any of the projects. The company must have to earn some return from this 50 lakh taka। কোম্পানিকে এই 50 লাখ টাকা যে বিনিয়োগ করবে যে কোনো প্রজেক্টে, কোম্পানি ওখান থেকে অবশ্যই একটা মিনিমাম রিটার্ন আনতে হবে। কেন মিনিমাম রিটার্ন আনতে হবে? যদি এই মিনিমাম রিটার্নটা আনতে না পারে তাহলে কোম্পানি কি হবে? এই শেয়ার হোল্ডারদের যে 14% লভ্যাংশ সেটা দিতে কোম্পানি ব্যর্থ হবে। এট দ্য সেম টাইম ওই পাশে যারা বন্ড হোল্ডার তাদেরও 12% ইন্টারেস্ট দিতে কোম্পানি ব্যর্থ হবে। তাহলে কোম্পানি এখন এই বিনিয়োগটা 50 লাখ টাকা যেখানেই বিনিয়োগ করুক না কেন, কোম্পানিকে ন্যূনতম required rate of return on that investment should be 13%। অর্থাৎ কোম্পানি এখন এই 50 লাখ টাকা যেখানেই বিনিয়োগ করুক না কেন কোম্পানিকে অবশ্যই 13% রিটার্ন আর্ন করতেই হবে। আর এই মিনিমাম রেট অফ রিটার্ন ইনভেস্টমেন্ট থেকে এই ন্যূনতম প্রয়োজনীয় আয়ের হার কি আমরা কি বলবো? মূলধন ব্যয়। তাহলে বিনিয়োগ থেকে সর্বনিম্ন আয়ের হারকে আমরা কি বলবো? মূলধন ব্যয়। তাহলে আমি একটু এটা তোমাদেরকে একটু বোর্ডে বুঝাই দেই, খেয়াল করো, সবাই খেয়াল করো। শেয়ার হোল্ডাররা কত দিছে কোম্পানিকে? 25 লাখ টাকা মূলধন, এবং এখান থেকে কোম্পানি 14% কি করবে? তাদেরকে লভ্যাংশ হিসাবে দেবে। এবং আমরা জানি
যে তারা কত লাখ দিছে, 50 লাখ টাকার ভিতরে তারা কত লাখ টাকা দিছে, 25 লাখ। তার মানে তাদের কন্ট্রিবিউশন হলো 50%। তাহলে প্রত্যেকের ওয়েট হলো 50%। তাহলে তারা কোম্পানির থেকে যে লভ্যাংশ আশা করে, কোম্পানি বিনিয়োগ করে, এই কোম্পানি যে 50 লাখ টাকা পাইছে, এটা যেখানেই বিনিয়োগ করুক না কেন, কোম্পানি তাদেরকে 40% লভ্যাংশ দিতে রাজি হয়েছে। তার মানে যেহেতু তাদের প্রপোর্শন হলো 50%, তার মানে তারা পাবে 7%। বন্ড হোল্ডার মানে যারা ঋণপত্র হোল্ডার, যাদের কাছ থেকে কোম্পানি ঋণ মূলধন সংগ্রহ করছে, কত টাকা সংগ্রহ করছে, 25 লাখ। তার মানে তাদেরও 50% কন্ট্রিবিউশন। তাদেরকে সুদ দেওয়ার কথা ছিল, ইন্টারেস্ট দেওয়ার কথা ছিল, কুপন রেট 12%। এখন কোম্পানি তাহলে তাদেরকে কত দেবে, 6%। তাহলে মোট কোম্পানিকে কত পার্সেন্ট, এই 50 লাখ টাকা কোম্পানি যেখানেই বিনিয়োগ করুক না কেন, কোম্পানিকে কি করতে হবে, এই 13%। খেয়াল করো, কোম্পানিকে কি করতে হবে, কোম্পানি এই 50 লাখ টাকা যেখানেই বিনিয়োগ করুক না কেন, কোম্পানিকে এই বিনিয়োগ থেকে ন্যূনতম কত পার্সেন্ট তোমার রেট অফ রিটার্ন উঠাই নিয়ে আসতে হবে। অর্থাৎ মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত হতে হবে, 13%। কেন 13%? কারণ এই 50 লাখ টাকা কোম্পানি যে মূলধন সংগ্রহ করলো এবং বিনিয়োগ করলো, এই বিনিয়োগ থেকে যদি 13% তারা কোম্পানি যদি এই আর্নটা না করতে পারে, রিটার্নটা না করতে পারে, তাহলে কি হবে, শেয়ার হোল্ডারদের যে 14% লভ্যাংশ, অর্থাৎ 50% কন্ট্রিবিউশনে 7% লভ্যাংশ দিতে পারবে না, এবং বন্ড হোল্ডাররা যে 12% ইন্টারেস্ট পাওয়ার আশা করতেছে, অর্থাৎ 50% কন্ট্রিবিউশনে তাদের হলো 6% ইন্টারেস্ট, এটাও কোম্পানি দিতে ব্যর্থ হবে। তার মানে দুইটার ওয়েট হলো, দুইটাকে যদি আমরা যোগ করি, দুইটার ওয়েটটা যদি যোগ করি, তাহলে মোট কত হয়, 13%। এই 13% অবশ্যই কোম্পানি কি করতে হবে, তার এই বিনিয়োগ থেকে সংগ্রহ করতে হবে। সো উই ক্যান ডিফাইন কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয়, উই ক্যান ডিফাইন কস্ট অফ ক্যাপিটাল অ্যাজ দ্য মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন অ্যান ইনভেস্টমেন্ট। অর্থাৎ তুমি যেখানেই বিনিয়োগ করো না কেন, বিনিয়োগ থেকে ন্যূনতম প্রয়োজনীয় আয়ের হার, যে আয়ের হারটা তোমাকে করতেই হবে, এই ন্যূনতম প্রয়োজনীয় আয়ের হার কি আমরা বলতেছি কি, মূলধন ব্যয়। এখানে এই কোম্পানির মূলধন ব্যয় কত পার্সেন্ট হলো, 13%। এই কোম্পানিটার ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল আমরা কে দ্বারাই লিখি, 13%। যদিও এটা হলো ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল কত, 13%। আচ্ছা, আমি একটু দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। রিয়াদ বলছে, এই স্যার রিয়াদ আমার ছাত্র, রিয়াদ বলছে স্যার আপনাকে এবং আপনার ক্লাসগুলো খুব মিস করি স্যার, আপনার প্রতি রইলো দোয়া অবিরাম ভালোবাসা। ধন্যবাদ রিয়াদ, আমিও তোমাকে মিস করি। তোমাদের ব্যাচে আমি খুব ভালো করে ক্লাস নিতাম, আমার মনে আছে, এখনো ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করতেছি। তো রিয়াদ তুমি যেখানেই থাকো, আল্লাহ তাআলা তোমাকে নিরাপদে রাখুন, আমি এই দোয়া করি। শাহানারা বেগম পলি বলছে শুভ সকাল। আপা সকাল শেষ হয়ে গেছে, এখন হইলো শুভ দুপুর, 12টার কাছাকাছি চলে আসছে, এখন আর সকাল বলা যাচ্ছে না, কারণ খুব গরম। আমার রুমের সব ফ্যান ট্যান বন্ধ করে রাখছে, এখানে খুব গরম। তারপরে ধন্যবাদ আপা আপনাকে, আপনাকেও আমি গুড মর্নিং জানাচ্ছি। মোহাম্মদ সাইফুল ইসলাম আমাদের নাসিরাবাদ কলেজের টিচার, তিনি লিখেছে নাইস প্রেজেন্টেশন। ধন্যবাদ স্যার, আমি চেষ্টা করতেছি, দোয়া করবেন। আমি একটু দেখি যে আমার স্টুডেন্টরা কানেক্টেড হয়েছে কিনা। তো যারা ক্লাসটা এখনো শেয়ার করো নাই, তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও। তো ঠিক আছে, আমি আরেকটু সামনে আগাই। তাহলে আমি কি বললাম, যে এখানে বোর্ডে খেয়াল করো, আমি কি বললাম, যে বিনিয়োগ থেকে সর্বনিম্ন আয়ের হার কে বলা হয় মূলধন ব্যয়। এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, কারণ মূলধন ব্যয় কাকে বলে, এটাই কিন্তু তোমার অনেক সময় খ মানে অনুধাবন বা ক জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে, হোয়াট ইজ কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয় কাকে বলে। তাহলে আমরা সংক্ষেপে কি বলবো, কোন বিনিয়োগ থেকে ন্যূনতম প্রয়োজনীয় আয়ের হারকে বা সর্বনিম্ন আয়ের হারকে আমরা কি বলবো, মূলধন ব্যয়। এখন আমাদের জানতে হবে হোয়াট ইজ দ্য হোয়াট আর দ্য ইম্পর্টেন্সেস বা why should we know cost of capital as a investor or as a financial
ম্যানেজার হিসাবে কেন আমাদের কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয় জানতে হবে, এখানে কিছু তাৎপর্য আছে, আমরা একটু দেখি। প্রথমে খেয়াল করো আমরা কি দেখতেছি, বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়ন, টু ইভ্যালুয়েট দ্য ইনভেস্টমেন্ট ডিসিশন। Say for example, you want to invest some money in any projects or some sectors, you must have to evaluate your investment projects before investing your capital। অর্থাৎ কোথাও তুমি বিনিয়োগ করবা, বিনিয়োগ করার আগে অবশ্যই বিনিয়োগ প্রকল্পগুলো মূল্যায়ন করবা, যে প্রকল্পগুলো কি ঠিক হচ্ছে কিনা, বা প্রকল্প থেকে তুমি তোমার চাহিদা মতো তুমি রিটার্ন পাবে কিনা। এই মূল্যায়নের জন্য আমাদের কস্ট অফ ক্যাপিটাল জানতে হবে। অর্থাৎ কস্ট অফ ক্যাপিটাল বা কে এর মান যদি তুমি জানো, তাহলে বুঝতে পারবা যে তোমার 2টা বা 3টা বা 4টা হোক, তোমার প্রজেক্ট ভ্যালুয়েশন কিরকম হবে, এটা তোমরা জানতে পারবা। ঋণ নীতি নির্ধারণ, অর্থাৎ ডেট পলিসি। আমরা জানি যে ডেট একটা দায়, ঠিক আছে, ঋণ একটা দায়, কিন্তু তারপরও ঋণ আমরা রাখি বা ঋণ মূলধন নেই। কেন ঋণ মূলধন নেই? দেয়ার ইজ এ হিডেন বেনিফিটস অফ কিপিং ডেট ইন ক্যাপিটাল স্ট্রাকচার। অর্থাৎ মূলধন কাঠামোতে ঋণ মূলধন রাখার কিছু হিডেন সুবিধা আছে। প্রথম হলো, এটা হলো আমরা জানি যে ডেট বা ঋণপত্রের উপরে যে ইন্টারেস্ট আমরা দেই, সেই ইন্টারেস্টের উপরে কি কোনো ট্যাক্স দিতে হয় না। অর্থাৎ ডেপ্টের ইন্টারেস্ট ট্যাক্স ডিডাক্টেবল, অর্থাৎ কর বাদযোগ্য। এর ফলে আমাদের কস্ট অফ ক্যাপিটাল, আমাদের কি হয়, কস্ট অফ ক্যাপিটাল থেকে আমাদের অনেকটা হ্রাস পায়। অর্থাৎ ঋণ মূলধন যত বেশি আমরা ক্যাপিটাল স্ট্রাকচারে রাখবো, আমাদের মূলধন ব্যয় তত কি হবে, কম হবে। তো এই একটা সুবিধা। আবার যারা ইন্টারেস্ট হোল্ডার, তারা দেখা যায় তারা সবার আগে তোমাদের ওই যে মূলধন প্রাপ্তি বা ওই যে তোমার কি বলে, কোম্পানি যখন বিলোপ সাধন হয়, তাদের দাবি দেওয়া সবার আগে পরিশোধ করা হয়। এই কারণে তাদেরকে কম পরিমাণ কুপন রেট দিলেও সুবিধা, ইন্টারেস্ট রেট কম হলেও তাদের কোনো হাউকাউ নাই, তারা জানে যে সবার আগে তারা সুবিধা পাবে। এই জন্য আমরা ঋণ নীতি, অর্থাৎ কতটুকু ঋণ রাখবো, এটা ডিপেন্ড করে আমার কে কিরকম হবে। অর্থাৎ কস্ট অফ ক্যাপিটালের মাধ্যমে আমরা ডিটারমাইন করতে পারি হোয়াট অ্যামাউন্ট অফ ডেট উই শুড কিপ ইন আওয়ার ক্যাপিটাল স্ট্রাকচার। এই একটা বিষয় আছে। এরপর হলো লভ্যাংশ নীতি নির্ধারণ। উই নো দ্যাট ফর শেয়ার হোল্ডার্স, অর্থাৎ যাদের কাছ থেকে আমরা শেয়ার মূলধন সংগ্রহ করি, শেয়ার হোল্ডার্সকে তাদের মূলধনের এগেইনস্টে কি দিতে হয়, তাদেরকে ডিভিডেন্ড দিতে হয়, লভ্যাংশ দিতে হয়। দে ইনভেস্ট in expectation of getting some dividends। এখন কতটুকু ডিভিডেন্ড আমি রাখবো, আমার ডিভিডেন্ডটা কি ফিক্সড হবে, আমার ডিভিডেন্ডটা কি স্টেবল হবে না কিউমুলেটিভ হারে বাড়বে, এটা ডিপেন্ড করে আমার এই কস্ট অফ ক্যাপিটালের উপর। অর্থাৎ কে এর মাধ্যমে আমরা কতটুকু মূলধন ব্যয়ের উপরে ডিপেন্ড করে আমরা দেখবো যে আমাদের লভ্যাংশ কতটুকু রাখবো, বা আমাদের লভ্যাংশ এই বছর দেবো কিনা, বা সামনের বছরের সাথে এটা সাম আপ করবো কিনা, এগুলো আমরা ডিটারমাইন করতে পারবো। ফার্মের মূল্য নির্ধারণ, ভ্যালুয়েশন অফ ফার্ম, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হেডেক ফর এনি টাইপ অফ কোম্পানিজ বোর্ড অফ ডিরেক্টরস আর কোম্পানিজ জিএম অর আপার হায়ারার্কি। অর্থাৎ সবচেয়ে বড় পর্যায়ের যারা থাকে, তাদের সবসময় মাথায় থাকে কোম্পানির ভ্যালুয়েশন বা কোম্পানির একটা ফার্মের মূল্য। আমরা জানি যে কোনো ফার্মের দুইটা লক্ষ্য থাকে, ফার্স্ট ওয়ান ইজ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এন্ড সেকেন্ড ওয়ান ইজ প্রফিট ম্যাক্সিমাইজেশন। এখন ওয়েলথ ম্যাক্সিমাইজেশন বা তোমার এই যে সম্পদ সর্বোচ্চকরণ, এটা খুবই ইম্পর্টেন্ট। এই ফার্মের মূল্য নির্ধারণের মাধ্যমে আমরা এটা ডিটারমাইন করতে পারি। তো এই ফার্মের মূল্য নির্ধারণের ক্ষেত্রেও আমাদের কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। এটা আমরা ষষ্ঠ অধ্যায়ে যখন বন্ডের মূল্য নির্ধারণ করছি বা ফার্মের মূল্য নির্ধারণ করি, তখন ক্যাপিটাল স্ট্রাকচার অঙ্ক যখন আমরা করি, তখন এই কে এর মান আমাদেরকে জানতে হয়। এই কে এর মানটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা ভালো করে এটা সমাধান করতে পারবো না। তাহলে মোটামুটি আমার বিশ্বাস যে আজকের এই লেকচার থেকে তোমরা মূলধন ব্যয় সম্বন্ধে কিছু ধারণা পাইছো, তাই না? তো মূলধন ব্যয় সম্বন্ধে কিছু হইলেও তোমরা ধারণা এখান থেকে পাইছো, যে মূলধন ব্যয়টা হলো বিনিয়োগ থেকে সর্বনিম্ন আয়ের হার, এবং মূলধন ব্যয়ের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনায় আনতে হয়। যেমন আমরা ক্যাপিটাল স্ট্রাকচারে যে ডেপ্ট বা ঋণ, তোমার এই যে ঋণপত্র কতটুকু রাখবো, এখানে আমাদের কর ফ্যাসিলিটি আছে, আমরা লভ্যাংশ নীতি এই মূলধন ব্যয়ের মাধ্যমে নির্ণয় করতে পারি। এখন আমি যে জিনিসটা দেখাবো, খুবই সংক্ষেপে একটা জিনিস দেখাবো, সেটা হলো WACC বা ভার আরোপিত গড় মূলধন ব্যয়। WACC মানে হলো ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যেটাকে বলা হয় ভার আরোপিত গড় মূলধন ব্যয়। ভার আরোপিত
গড় মূলধন ব্যয়। এটা আমরা কিভাবে নির্ণয় করব সবাই খেয়াল করো। এই ডব্লিউএসসিসি বা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল আমরা কিভাবে নির্ণয় করব? আমরা মূলধনের যে মূল চারটা সোর্স, খেয়াল করো মূলধনের মূল চারটা সোর্স আছে, সেই চারটা সোর্স কি? একটা হলো সাধারণ শেয়ার, একটা হলো সংরক্ষিত মুনাফা, এই সাধারণ শেয়ার এবং সংরক্ষিত মুনাফা এই কমন স্টক, আর একটা হলো রিটার্ন আর্নিংস, এই দুটো মিলে হলো ইকুইটি ক্যাপিটাল। এরপর হলো তোমার তোমার হলো ডেপ্ট বন্ড যেটা অর্থাৎ হলো ঋণকৃত মূলধন, আর একটা হলো প্রিফার্ড স্টক মানে অগ্রাধিকার শেয়ার। এখন এই ডব্লিউএসসিসি নির্ণয় করার জন্য এটাই খুব গুরুত্বপূর্ণ, এখান থেকেই বোর্ডে বেশিরভাগ সময় প্রশ্ন আসে। এটার জন্য আমাদের প্রত্যেক উৎসের ওয়েট লাগবে, মানে প্রত্যেক উৎসের ভার লাগবে, আর লাগবে প্রত্যেক উৎসের ব্যয়। তাহলে আমি একটু করি, তোমরা খেয়াল করো। ডব্লিউই ডব্লিউপি কেপি ডব্লিউআর কেআর ডব্লিউডি কেডি। আমার এই লাইভটা হয়তো কেটে আসতে পারে, আমি আগেই বলতেছি আমার নেটওয়ার্ক স্পিড খুব দুর্বল। আমি আমার মানে মিনিমাম ইনপুটে সর্বোচ্চ ম্যাক্সিমাম আউটপুট দেওয়ার চেষ্টা করতেছি। যাই হোক, সবাই খেয়াল করো, এখানে ই মানে হলো ইকুইটি ক্যাপিটাল, অর্থাৎ ডব্লিউ মানে হলো সাধারণ শেয়ারের ভার, কেই মানে হলো সাধারণ শেয়ারের ব্যয়। আমরা কি করছি? প্রত্যেক উৎসের ভারকে প্রত্যেক উৎসের ব্যয় দিয়ে গুণ দিচ্ছি। ডব্লিউপি হলো অগ্রাধিকার শেয়ারের ভার, আর কেপি হলো অগ্রাধিকার শেয়ারের ব্যয়। ডব্লিউআর তোমার ওই যে সংরক্ষিত মুনাফার ভার, সংরক্ষিত মুনাফার ব্যয়। ডব্লিউডি ডেপ্ট মানে ঋণপত্র বা ডিবেঞ্চার বা বন্ড এর ভার, এর ব্যয়। এখন ভারটা আমরা কিভাবে বের করব? আমি আজকে খুব রাফলি শেষ করতেছি, কারণ এটার উপর একটা অঙ্ক ইনশাল্লাহ আমি নেক্সট উইকে এখানে করানোর চেষ্টা করব। খেয়াল করো ভারটা আমরা কিভাবে বের করব। ভারটা বের করার সূত্র হলো, নিচে হবে মোট মূলধন অর্থাৎ সংগৃহীত যতগুলো উৎস আছে সকল উৎসের সংগৃহীত মূলধন, আর উপরে হলো যে উৎসের ভার বের করতে হবে সেই উৎসের মূলধন। খেয়াল করো ভার আমরা কিভাবে বের করছি, ভার বা ওয়েট, নিচে হলো মোট মূলধন টোটাল ক্যাপিটাল, আর উপরে হলো যে উৎসের ভার আমরা বের করব সেই উৎসের মূলধন। যেমন সে ফর এক্সাম্পল আমি প্রথমে এইটা বের করব, খেয়াল করো প্রশ্নে দেওয়া থাকবে আমার মোট মূলধন আছে ধরো 1 লাখ টাকা। খেয়াল করো মোট মূলধন আছে ধরো 1 লাখ টাকা, ধরো এখানে 40,000, এখানে 20,000, এখানে হলো 30,000, এখানে 10,000, 40, 20, 30, 10, 40, 20, 30, 10, মোট হলো 1 লাখ টাকা মূলধন। এখন এখান থেকে আমি এখন চাচ্ছি কোনটা? সাধারণ শেয়ারের ভার বের করব, তার মানে এটা হলো ডব্লিউই আমরা এখন বের করতে চাচ্ছি, তাই তো? ডব্লিউই মানে সাধারণ শেয়ারের ভার আমরা এখন বের করব। তাহলে নিচে হলো আমার মোট মূলধন, নিচে আমরা মোট মূলধন লিখলাম, আর উপরে আমরা কি লিখবো? উপরে হলো আমাদের যে উৎসের ভার বের করব সেই উৎসের মূলধন। তার মানে এই সাধারণ শেয়ার ধরো প্রশ্ন দেওয়া আছে কত? 40,000, তাহলে 40,000কে 1 লাখ দিয়ে ভাগ দিলে আমাদের বের হয় তোমার 0.40 বা 40%। 40%, তার মানে আমরা সাধারণ শেয়ারের ভার কত বের করলাম? 40%। এভাবে বাকি উৎসের ভারগুলো বের করা যায়। তোমরা যদি চেষ্টা করো বাকি উৎসের ভার ইনশাল্লাহ তোমরা এভাবে বের করতে পারবে। তাহলে ভারটা এভাবে বের করবা। আর ব্যয় বের করার কিছু আলাদা আলাদা সূত্র আছে যেগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আজকে আর আলোচনা করতে চাচ্ছি না, নেক্সট ক্লাসে আমি এই সূত্রগুলো আলাদাভাবে আলোচনা করব। তো এভাবে আমরা কি করব? প্রত্যেকের ব্যয় বের করব, প্রত্যেকের ভার, পরে যার যার ভারের সাথে যার যার ব্যয় গুণ করব এবং টোটালটা সাম আপ করব। টোটালটা যদি আমরা সাম আপ করি তাহলে আমাদের বের হবে ডব্লিউএসিসি মানে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তাহলে আমি আবার একটু দেখি কারো কোনো প্রশ্ন আসে কিনা, যদি না থাকে তাহলে আমি একটা সূত্র অন্তত আলোচনা করব।
সিত্তুর নাবিলা সিদ্দিকা ম্যাডাম, এক্সিলেন্ট ক্লাস, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। শাহানারা বেগম পলি আপা লেখছে আমাদের এখানে ঠান্ডা আসেনি। আপনি এটা কেন লেখছেন আমি জানি না, ঠান্ডা গরমের কোনো কথা আমি বলি নাই। আচ্ছা যাই হোক, এখন হলো আমার যদি কোনো কোশ্চেন থাকতো তাহলে আমি কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করতাম। কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমি আর সূত্র নিয়ে আজকে আলোচনা না করি। কারণ হলো যেহেতু স্পেসিফিক কোনো কোশ্চেন এখানে নাই, তাই আর সূত্র নিয়ে আলোচনা না করতেছি। আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই প্রত্যেকটার আলাদা আলাদা সূত্র নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ সাধারণ শেয়ারের ব্যয় কিভাবে নির্ণয় করা হয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয় কিভাবে নির্ণয় করা হয়, ঋণপত্রের ব্যয় কিভাবে নির্ণয় করা হয়। ঋণপত্রের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে আবার কর বাদ যাবে, কারণ আমরা ঋণের সুদটা ইন্টারেস্ট ইজ ট্যাক্স ডিডাক্টেবল, অর্থাৎ কর বাদযোগ্য। আর হলো টোটালটা কিভাবে করব ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, বাসায় থাকো। বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস হচ্ছে, তোমরা সব প্ল্যাটফর্মে এনগেজ হওয়ার চেষ্টা করো। এটা একটা যুদ্ধ, তোমাদেরকে এই ক্লাসে কানেক্টেড করার জন্য আমাদের একটা যুদ্ধ। তো ভালো থাকো। আর হলো রমজান মাস, 5 ওয়াক্ত নামাজ পড়ো, যারা মুসলমান বা যারা অন্য ধর্ম সেই ধর্ম অনুযায়ী আমল করো, সেই ধর্ম অনুযায়ী তোমরা প্রার্থনা করো। আর যারা মুসলমান রোজা রাখো, আমাদের জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাদের বাংলাদেশের উপর এই করোনা নামক মহামারী প্রাদুর্ভাব খুব দ্রুত উঠাই নেয় এবং আমরা যেন আবার সেই ক্লাস কার্যক্রমে চলে আসতে পারি। তাহলে সবাই ভালো থাকো, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।